মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনা প্যান্ডেমিকের কারণে দীর্ঘদিন তোমাদের ক্লাস নিতে পারি না। আজকে তোমাদের অনলাইনে ক্লাস নিব। এখন থেকে রেগুলারলি ইনশাল্লাহ অনলাইনে ক্লাস হবে, তোমরা ফলো করবা। আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের ইলেকট্রনিক্স কোর্স পড়াবো। কোর্স নাম্বার হলো PHYF 503। প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। প্রথম চ্যাপ্টারের নাম হলো ডিজিটাল বিল্ডিং ব্লকস, আর টপিক হলো বেসিক এসআর ফ্লিপ ফ্লপ এবং আইসি লজিক ফ্যামিলি। আমরা প্রথমে পড়ব মৌলিক এসআর ফ্লিপ ফ্লপ। মৌলিক এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ জানতে গেলে বা ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই নর গেট এবং ন্যান্ড গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি নর গেট এবং ন্যান্ড গেট সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমরা ফ্লিপ ফ্লপ বুঝতে পারবো না। নর গেট খেয়াল করো, এইটা হলো নর গেটের সত্যক সারণী, এইটা হলো নর গেটের সিম্বল, লজিক্যাল সিম্বল, এইটা হলো নর গেটের লজিক্যাল সার্কিট, এটা হলো নর গেটের প্র্যাকটিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট। নর গেটের প্র্যাকটিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট। আমরা আগে একটু সত্যক সারণী দেখি। দেখো, AO0 BO0, নর গেটের আউটপুট 1, A0 B1, নর গেটের আউটপুট 0, A1 B0, নর গেটের আউটপুট 0, A1 B1, নর গেটের আউটপুট 0। খেয়াল করো, নর গেটের এই সিম্বলটা খেয়াল করো। নর গেট কিভাবে তৈরি? একটা ওয়ার গেট এবং একটা নট গেট, একটা ওয়ার গেট এবং একটা নট গেট। দেখো, এই যে ওয়ার গেট, 0 or 0 0, 0 or 1 1, 1 or 0 1, 1 or 1 1। আর তার নট করলে কি হবে? এটা ঠিক কমপ্লিমেন্ট হবে, উল্টে যাবে। 0 থাকলে 1 1 0 1 0 1 0। তাহলে এটা হলো নর গেটের সত্যক সারণী, এটা নর গেটের সিম্বল। আমরা এখন একটু সার্কিট নিয়ে আলোচনা করি, ইলেকট্রনিক সার্কিট। তোমরা এটা নিজেরা বুঝতে পারবে। দেখো, AO0 BO0 মানে আমরা এ আর বি ইনপুটে কোনো ভোল্টেজ প্রয়োগ করি নাই। আমরা দুইটা ট্রানজিস্টর নিয়েছি। নর গেটটা তৈরি করা হয়েছে কি দিয়ে? দুইটা ট্রানজিস্টর এবং একটি রেজিস্টর, দুটো ট্রানজিস্টর এবং একটি রেজিস্টর, দুটোই এনপিএন ট্রানজিস্টর, এনপিএন এনপিএন। এখানে এন হলো ইমিটার, পি হলো বেস। এদের অবশ্যই ফরওয়ার্ড বায়াস থাকতে হবে। ফরওয়ার্ড বায়াস মানে হলো তোমার বেজের সাথে অবশ্যই পজিটিভ ভোল্টেজ দিতে হবে। যেহেতু আমরা কোনো ভোল্টেজ দেই নাই, সুতরাং দুটি ট্রানজিস্টরই বায়াসিং হয় না। বায়াসিং না হলে ট্রানজিস্টর অফ হবে, কোনো ট্রানজিস্টর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। দুটো ট্রানজিস্টর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হলো না, এর মানে হলো এই ভিসিসি থেকে রেজিস্টরের মধ্যে দিয়ে সি পয়েন্টে কোনো কারেন্ট যাবে না। কারেন্ট যাবে না মানে হলো ভিসিসি পয়েন্ট এবং সি এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। এর মানে হলো ভিসিসির ভোল্টেজও যা, সি এর ভোল্টেজও তাই। ভিসিসি যেহেতু 5 ভোল্ট, সিও হবে 5 ভোল্ট। এখন আমরা একটু চিত্রে খেয়াল করি। দেখো তো, AO0 BO0 আউটপুট কত? 1 1 মানে 5 ভোল্ট। আমাদের সি হলো আউটপুট, সি অবশ্যই 5 ভোল্ট পাবো, মানে লজিক্যাল 1 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের লজিক গেট দেখো, অ্যান্ড এবং নট এই দুই গেটের সমন্বয়ে তৈরি হয় ন্যান্ড গেট। A and B 0, 0 and 1 0, 1 and 0 0, 1 and 1, ন্যান্ড গেট। তারপর আবার কমপ্লিমেন্ট বা নট গেট দিলে কি হবে? 0 নট 1, 0 নট 1, 0 নট 1, 1 নট 0। এইটাই হলো ন্যান্ড গেটের আউটপুট। এখন আমরা দেখব ইলেকট্রনিক সার্কিট। খেয়াল করো তো, দুটেই যদি 0 হয় আউটপুট 1 হবে। দেখো, দুটেই আমরা 0 দিলাম, তাহলে তোমার এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু ট্রানজিস্টর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আবার বলে দেখো, এটা ডায়োড 1, এটা ডায়োড 2, এ আর বি দুইটাই 0। দেখো, ডায়োড মানে হলো এই সাইড পি, এটা এন, এটা পি, এটা এন। ডায়োড অবশ্যই ফরওয়ার্ড বাস থাকতে হয়,
এন এর সাথে আমরা 0 দিয়েছি, আর পি এর সাথে দিয়েছি 5 ভোল্ট। তাহলে ডায়োড ফরওয়ার্ড ব্যাস, ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, কারেন্ট যখনই প্রবাহিত হবে তখন দেখো, ডায়োডের ভিতরে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এন পয়েন্টের ভোল্টেজ হবে 0, ট্রানজিস্টর হবে বায়াসিং হবে না, এর ভিতরে কোনো কারেন্ট যাবে না, ফলে ভিসি এবং সি এ দুই বিন্দুর ভোল্টেজ একই হবে। সুতরাং সি হবে +5 ভোল্ট, আউটপুট হবে 1। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা বলি, দুইটাই 1 দিলাম, এও 1 বি 1, 1 মানে 5 ভোল্ট, তাহলে ডায়োড হয়ে গেলো রিভার্স বায়াস, এর ভিতরে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই বিন্দুর ভোল্টেজ হবে 5 ভোল্ট। তাহলে বেজের সাথে 5 ভোল্ট, ইমিটার গ্রাউন্ড, তাহলে অবশ্যই ইনপুট সার্কিট ফরওয়ার্ড বায়াস, ট্রানজিস্টরের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হবে মানে ভিসি এবং সি এর ভিতরে একটা বিভব পার্থক্য আছে। যেহেতু কারেন্ট গেছে, এটার বিভব বেশি, এটার বিভব কম, এটা বিভব বেশি মানে কি 5 ভোল্ট, এটা কম মানে কি 0 ভোল্ট। সি পয়েন্টের ভোল্টেজ হবে 0, সুতরাং আউটপুট হবে 0। আশা করি বুঝতে পেরেছ। বাকি দুইটাও তোমরা বোঝার চেষ্টা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন আমরা পড়বো ফ্লিপ ফ্লপ। খেয়াল করুন, আমাদের মস্তিষ্ক বা ব্রেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সেল দ্বারা গঠিত, সেই সেলের নাম হলো নিউরন। ঠিক তেমনি কম্পিউটারে র্যাম বা আরও কিছু মেমোরি আছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মেমোরি ইউনিট দ্বারা গঠিত, সেই মেমোরি ইউনিটের নাম হলো ফ্লিপ ফ্লপ। সেই মেমোরি ইউনিটের নাম হলো ফ্লিপ ফ্লপ। আর এই ফ্লিপ ফ্লপ তৈরি করা হয় ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে। যেহেতু ফ্লিপ ফ্লপ একটি মেমোরি ইউনিট, সুতরাং সে 0 অথবা 1 যে কোনো একটা বাইনারি বিট সংরক্ষণ করতে পারে, একটা বিট সংরক্ষণ করতে পারে, দুইটা বিট একসাথে সংরক্ষণ করতে পারে না। এবং এই মেমোরি সে ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত অন্য কোন ইনপুট এসে তার আউটপুটকে পরিবর্তন না ঘটিয়ে দেয়। এই মেমোরি উপাদানকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইনপুট সংখ্যার ভিত্তিতে, আর ইনপুট কিভাবে কাজ করে তার ভিত্তিতে। আবার বলি, মেমোরি উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইনপুট সংখ্যার ভিত্তিতে, আর হলো ইনপুট কিভাবে প্রয়োগ করলে আউটপুটের পরিবর্তন হয় তার ভিত্তিতে। দেখো, দুইভাবে ফ্লিপ ফ্লপের আউটপুট চেঞ্জ হতে পারে। একটা হলো তোমার সিগন্যাল লেভেলের উপর ভিত্তি করে, সিগন্যাল লেভেল বেশি হলে আউটপুট চেঞ্জ হবে, বা সিগন্যাল লেভেল কম হলে আউটপুট বেশি হবে। আর একটা হলো সিগন্যাল যখন ট্রানজিট করবে 0 থেকে 1 হবে, লো থেকে হাই হবে, তবে হাই থেকে লো হবে। তাহলে আমরা বলতে পারি একটা হলো ভোল্টেজ লেভেলের ভিত্তিতে, আর একটা ভোল্টেজ ট্রানজিশনের ভিত্তিতে। যদি ভোল্টেজ লেভেলের ভিত্তিতে আউটপুট চেঞ্জ হয় তখন সেই ফ্লিপ ফ্লপকে আমরা বলি ল্যাচ। আর যদি ট্রানজিশনের ভিত্তিতে আউটপুট চেঞ্জ হয় তখন সেই ফ্লিপ ফ্লপকে আমরা ফ্লিপ ফ্লপই বলি। একটা মেমোরি উপাদানের আউটপুট চেঞ্জ হয় ভোল্টেজ লেভেলের ভিত্তিতে, সেটা হলো ল্যাচ। আর একটা মেমোরি ইউনিটের আউটপুট চেঞ্জ হয় ট্রানজিশনের ভিত্তিতে, চেঞ্জের সময়, তাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটা সার্কিট দেখব। এটা হলো তোমার একটা কমন ডিজিটাল সিস্টেমের ডায়াগ্রাম। কমন ডিজিটাল সিস্টেমের ডায়াগ্রাম, একটা ডিজিটাল সিস্টেমে কি কি থাকে? কম্বিনেশন লজিক গেট, মানে এক বা একাধিক লজিক গেট বা তার কম্বিনেশন। আর একটা থাকে মেমোরি উপাদান। মেমোরি উপাদান হলো ফ্লিপ ফ্লপ, এটা এক বা একাধিক হতে পারে, আর এটা হলো এক বা একাধিক লজিক গেট। এই সম্পূর্ণটা মিলে একটা হলো ডিজিটাল সিস্টেম। সুতরাং মেমোরি উপাদান ছাড়া ডিজিটাল সিস্টেম কল্পনা করা যায় না। আমরা এখন এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে আলোচনা করব। আগেই বলেছিলাম এসআর ফ্লিপ ফ্লপ দুইভাবে তৈরি করা যায়, শুধু ন্যান্ড গেট ইউজ করে, নর গেট ইউজ করে, শুধু ন্যান্ড গেট ইউজ করে। আমরা প্রথমে আলোচনা করব দুটো নর গেট ইউজ করে কিভাবে আমরা একটা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। দেখো তো, এটা 1 নম্বর নর গেট, 2 নম্বর নর গেট, এটা ইনপুট সেট, এটা ইনপুট রিসেট, এটা আউটপুট কিউ বার, এটা আউটপুট কিউ। একটার আউটপুট আর একটার ইনপুটের সাথে ক্রস কাপড়। কিউ 1 নম্বর নর গেটের ইনপুট,
কিউ বার 2 নম্বর নর গেটের ইনপুট। এই পুরোটা মিলে হলো আমাদের একটা এসআর ফ্লিপ ফ্লপ বা নরলেস। এটা আমরা সংক্ষেপে আলোচনা করে একটা ফাংশন টেবল বা ট্রুথ টেবল। এটা হলো তোমার এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। দেখো ব্লক ডায়াগ্রামে কি বলছে, একটা বক্স আঁকলাম, বামে হলো ইনপুট এস এবং আর, ডানে হলো আউটপুট কিউ এবং কিউ বার, মাঝখানে লিখে দিলাম লেস। আর এইটা হলো তোমার ফাংশন টেবল বা ট্রুথ টেবল। খেয়াল করো, আমরা সংক্ষেপে একটু দেখি। S0 R0 আউটপুটের কোনো পরিবর্তন হবে না। এই S0 আর R0 দেওয়ার আগে আউটপুট যা ছিল সেটাই থাকবে। S1 R0 Q1 মানে আউটপুট Q1 হবে, একে বলে ফ্লিপ ফ্লপ সেট। S0 R1 Q হবে 0, একে বলে ফ্লিপ ফ্লপ রিসেট, Q0 হবে। S1 R1 একে বলে ইনভ্যালিড ফরবিডেন কন্ডিশন, নিষিদ্ধ অবস্থা। এই ধরনের ইনপুট কখনো দেওয়া উচিত না। এখন আমরা একটু এর এক ওয়ার্কিং প্রিন্সিপাল আলোচনা করি। নিচে খেয়াল করুন, প্রথমে মনে রাখবা নর গেটের ভিতর কি ছিল, ওয়ার গেট। নর গেটের আমি যে সার্কিট দেখেছিলাম সেখানে নর গেট অ্যাক্টিভ হয়েছিল যখন আউটপুট ইনপুট হাই দিয়েছিলাম, হাই ভোল্টেজ। আবার বলি, নর গেটের যে ইলেকট্রনিক সার্কিট সেই সার্কিট অন হয়েছিল যখন আমরা ইনপুট হাই দিয়েছিলাম। এই কারণে লরলেস ফ্লিপ ফ্লপ সবসময় অ্যাক্টিভ হাই ভোল্টেজ দিলে সে সক্রিয় হবে, লো ভোল্টেজ দিলে সে সক্রিয় হবে না। আবার বলি, আমরা এখন ননলেস ফ্লিপ ফ্লপের কার্যক্রম আলোচনা করব। মনে রাখবা ননলেস সার্কিট সবসময় অ্যাক্টিভ হাই ভোল্টেজে সক্রিয় হবে, লো ভোল্টেজে নিষ্ক্রিয় হবে, সক্রিয় থাকবে না। দেখো SO0 RO0 দুটেই লো, আর নরলেস হলো অ্যাক্টিভ হাই। দুটেই লো দেওয়ার কারণে দুটো গেটই ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ থাকার কারণে আউটপুটের কোনো পরিবর্তন হবে না, আউটপুট আগেও যা ছিল এখনও তাই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, এস দিলাম 1, R0 মানে তো লো, এ তো অ্যাক্টিভ হাই, সুতরাং এস এর কারণে সক্রিয় হবে। এস এর যে নর গেট ওইটা আগে সক্রিয় হবে। তাহলে নর গেটের নিয়ম কি, ইনপুট যদি 1 হয়, এস যদি 1 হয়, আউটপুট হবে 0, তাহলে কিউ বার 0। সেই কিউ বার আর আর এর কিউ বার 0 আর R0 মিলে নর গেটের আউটপুট হবে 1, তাহলে কিউ হলো 1, কিউ বার হলো 0। এই যে দেখো তোমার ট্রুথ টেবল Q1, একে বলে ফ্লিপ ফ্লপ সেট হওয়া। এরপরে দেখো S0 R1, S0 লো, অ্যাক্টিভ না, R1 হাই, এটা অ্যাক্টিভ হবে। 2 নম্বর নর গেট আগে অ্যাক্টিভ হবে, তাহলে দিলাম 1, হয়ে গেল 0, Q0। এই 0 আর এই 0 মিলে কিউ বার হবে 1, তাহলে এবার Q0 হলে কে বলে ফ্লিপ ফ্লপ রিসেট হওয়া বা ক্লিয়ার হওয়া। আগে আউটপুট যাই থাক সব মুছে আউটপুট এখন 0 হবে। এরপর এটা দেখো SO1 R1 দুটেই হাই, আমাদের গেট তো অ্যাক্টিভ হাই, সুতরাং দুটেই একবারে 0 হবে, কিউও 0 কিউ বারও 0। ফ্লিপ ফ্লপের মূলনীতি ছিল কিউ আর কিউ বার পরস্পর বিপরীত, কমপ্লিমেন্ট, কিন্তু এখানে দুইটা ইনপুটই সেম হয়ে গেছে, ফ্লিপ ফ্লপের মূলনীতির বাইরে চলে গেছে। সুতরাং এই ধরনের ইনপুট কখনো দেওয়া উচিত না। একে বলে ফ্লিপ ফ্লপের নিষিদ্ধ অবস্থা, ফরবিডেন কন্ডিশন, ইনভ্যালিড অবস্থা। এই ধরনের ইনপুট দেওয়া উচিত না। এই কারণে নরলেস এসআর ফ্লিপ ফ্লপ সবসময় ইনপুট দুটোকে গ্রাউন্ডিং করে রাখা হয়, সবসময় গ্রাউন্ডিং করে রাখা হয়, দুইটা কখনো হাই করা হয় না। এখন আমি যে অ্যাক্টিভ হাইয়ের কথা বলছিলাম, অ্যাক্টিভ হাই জিনিসটা আসলে কি, দেখো দেখো অ্যাক্টিভ হাই সার্কিট বোথ ইনপুটস আর নর্মালি টাইড টু গ্রাউন্ড। যদি নরলেস ফ্লিপ ফ্লপ তুমি ব্যবহার করো, তার দুইটা ইনপুটকে সবসময় গ্রাউন্ডিংয়ে রাখতে হবে, তারপরে যে কোনো একটাকে হাই করবা, দুইটাকে কখনো একসাথে হাই করবা না। যে কোনো একটা হাই করলেই তখন সার্কিট সক্রিয় হবে। আমরা এখন আর একটা নরলেস নিয়ে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করবো, সেটা হলো ন্যানলেস এসআর ফ্লিপ ফ্লপ। ন্যানলেস এসআর ফ্লিপ ফ্লপ দেখো ঠিক নরলেসের মতোই, কি ন্যান্ডলেস। পার্থক্য কি, আগে ইউজ করছি নর গেট, এখন ইউজ করছি ন্যান্ড গেট, কানেকশন সম্পূর্ণ সেম। এবার খেয়াল করো, আমরা ন্যান্ড গেট যখন আলোচনা করছিলাম তখন দেখেছিলাম তার সার্কিট
সক্রিয় হয় যদি ইনপুট লো হয়। আবার বলি, ন্যান্ড গেটের যখন সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম ন্যান্ড গেট তখনই সক্রিয় হয় যখন ন্যান্ড সার্কিট তখনই সক্রিয় হয় যখন ইনপুট লো হয়। এই কারণে ন্যান্ড ল্যাচকে আমরা বলি অ্যাক্টিভ লো, মানে ইনপুট লো হইলে ওই গেট সক্রিয় হবে, হাই হইলে আর সক্রিয় হবে না। এবার একটু আলোচনা করা যাক। SO1 RO1 তাহলে দুইটাই হাই, এতে অ্যাক্টিভ লো, হাইতে অ্যাক্টিভ হবে না, তাহলে আউটপুট আগে যা ছিল তাই থাকবে, আউটপুটে কোনো পরিবর্তন হবে না। যদি কিউ বার 1 থেকে থাকে এখনো তাই থাকবে, যদি কিউ বার 0 থেকে থাকে ওইটাই থাকবে। এই ইনপুট আউটপুটের কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না। এবার দেখো একটু ডিটেলস আলোচনা দিয়ে আছে। দেখো, ধরলাম এই যে একটা ন্যান্ড ল্যাচ, এর আউটপুট ছিল 0 কিউ আর কিউ বার ছিল 1, কিউ ছিল 0 কিউ বার ছিল 1, মানে এইটা এই আউটপুটটা ছিল। আমরা এই ইনপুট দেওয়ার আগে এই ন্যান্ড ল্যাচের আউটপুট ছিল কিউ হলো 0 কিউ বার হলো 1। এবার দেখো, আমরা এস দিলাম 0 আর দিলাম 1, এতে অ্যাক্টিভ লো, সুতরাং এই আর এর এই গেট ইনঅ্যাক্টিভ থাকবে, এই গেট আগে অ্যাক্টিভ হবে। এবার খেয়াল করো, যখন এর মান 0 হলো, ন্যান্ড গেট যদি ইনপুট 0 দেয় তাহলে আউটপুট কিভাবে অন হবে? দেখো, আউটপুট 0 থেকে অন হয়ে গেল, এ যতক্ষণ অন ছিল এও ততক্ষণ অন থাকবে, এই 1 আর এই 1 মিলে আউটপুট হবে 0, এই যে ছিল 1 হয়ে গেল কি 0। এবার এই সার্কিটটা খেয়াল করো, এই সার্কিটটা হলো এইটা, আগে আউটপুট কি ছিল 1 এবং 0, 1 এবং 0, এই যে 1 এবং 0। এখন আমি এস তো 0 দিয়েছি, এটা অ্যাক্টিভ লো, সে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ লো, হাই দিছি অ্যাক্টিভ হবে না, এই 0 দেওয়ার কারণে আউটপুট হবে 1, তা 1 তো ছিলই, সে 1ই থাকবে, এ যতক্ষণ 0 থাকবে এ ততক্ষণ 1 থাকবে, আর এই 1 আর এই 1 মিলে কি হবে? 0, 0 তো ছিলই, 0ই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরেরটা আমরা একটু আলোচনা করি। দেখো, S1 R0, আমাদের কিউ কি ছিল? 0 ছিল, কিউ বার কি ছিল? 1 ছিল। এই অবস্থা আমি কি করলাম? S1 দিলাম, R0 দিলাম, দুটাই অ্যাক্টিভ লো দিয়েছি হাই, এ অ্যাক্টিভ হবে না, এ আগে অ্যাক্টিভ হবে, এই যে 0 দিলে 1 হবে, 1 ছিল 1ই আছে, এ 1 আর এ 1 মিলে 0 দিল, 0 হলো, 0 ছিল 0ই থাকবে যতক্ষণ পর্যন্ত এ 0 থাকবে। এরপরে কি ছিল? এ ছিল 1 আর এ ছিল 0, এখন এটা 0 দিলাম, 0 যে কি করবে? 1 করবে, ছিল 0 হয়ে গেল 1, এই 1 আর এ 1 মিলে কি হবে? 0 হবে, ছিল 1 হয়ে গেল 0, এ যতক্ষণ 0 থাকবে এটাও ততক্ষণ 0 থাকবে, এটাও ততক্ষণ 1 থাকবে। এবার দেখো, দুইটাই 0 দিলাম, একসাথে দুইটাই অ্যাক্টিভ হাই হয়ে গেল, এর আউটপুটও এর আউটপুটও 1 হবে, এর আউটপুট 1 হবে, এটা ফ্লিপ ফ্লপের মূলনীতির বাইরে, সুতরাং এই ধরনের আউটপুট কখনো দেওয়া উচিত না। এই কারণে এটাকে সবসময় কি করা হয়? ন্যান্ড ল্যাচ ফ্লিপ ফ্লপের ইনপুট দ্বয়কে সবসময় হাই রাখা হয়, তারপরে যে কোনো একটা লো করা হয়, দুটোই একসাথে লো করা যাবে না। এখন দেখো, দেখুন, ন্যান্ড গেটের ফাংশন টেবিল, ন্যান্ড ল্যাচের ফাংশন টেবিল বা ট্রুথ টেবিল নরের ঠিক উল্টা। দেখো, S1 R1 আউটপুট নো চেঞ্জ, S0 R1 Q1, S1 R0 Q0, SO0 RO0, একে বলে ইনভ্যালিড অবস্থা। এই ধরনের ইনপুট কখনো দেওয়া উচিত না। অ্যাক্টিভ লো মানে ইনপুট অন হইলেই সক্রিয় হয়, এই কারণে ইনপুট 0 হইলে সক্রিয় হয়, এই কারণে কখনো দুটো ইনপুট একসাথে 0 দেওয়া উচিত না। এর দুটো ইনপুটই আমরা সবসময় হাই কানেকশন দিয়ে রাখা হয়, যে কোনো একটাকে হাই করা হয়, যে কোনো একটাকে লো করা হয়। আমরা এখন একটু ক্লোকড এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, ক্লোকড এসআর ফ্লিপ ফ্লপ। আমরা জানিস ওয়েভ হলো দুই রকম, অ্যানালগ ওয়েভ, ডিজিটাল ওয়েভ, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল।
অ্যানালগ সিগন্যাল হলো তোমার সাইন ওয়েভ। এর বিভিন্ন রকম মান থাকে, নানা রকমের মান, হাজার রকমের মান, নানা রকমের মান। কিন্তু ডিজিটাল ওয়েভের দুইটা মান থাকে, জিরো অথবা অন, লো অথবা হাই, আর কোনো মান নাই। এই ডিজিটাল ওয়েভ বা ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল পালসকে বলা হয় ক্লক পালস। এখানে আমরা লিখি সিএলকে বা সিকে বা সিপি। দেখো, এই যে হলো ব্লক ডায়াগ্রাম। কিসের ব্লক ডায়াগ্রাম? এসআর ফ্লিপ ফ্লপের। এসআর, এসআর, কিউ কিউবার, কিউ কিউবার, ক্লক পালস, ক্লক পালস। দেখো, এইটা কিন্তু ফ্লিপ ফ্লপ। আর আগে আমরা পড়েছি কি? ল্যাস। ফ্লিপ ফ্লপ কেন বললাম? দেখো, এই যে আমি ভোল্টেজ যখন লো থেকে হাই হবে তখন এই ফ্লিপ ফ্লপ সক্রিয় হবে। যখন ভোল্টেজ হাই থেকে লো হবে তখন এই ফ্লিপ ফ্লপ সক্রিয় হবে। যেহেতু ট্রানজিশনের উপর এই ফ্লিপ ফ্লপ নির্ভর করতেছে, এই কারণে কে বলে ফ্লিপ ফ্লপ। আর যে ট্রানজিশনের উপর নির্ভর না করে, তাহলে তাকে শুধু লেভেলের উপর নির্ভর করে, তাকে আমরা বলি ল্যাস। এখন একটা জিনিস খেয়াল করো, সবই সেম আছে, শুধু ক্লক পাস। ক্লক পাস দেওয়ার নিয়ম কি? একটা তীর চিহ্ন দিতে হবে। এটা হলো পিজিটি, পজিটিভ গোয়িং ট্রানজিশন। যদি কোনো ফ্লিপ ফ্লপ লো থেকে হাই সিগন্যাল আপ করার সময় সক্রিয় হয়, তাকে আমরা বলি পিজিটি, পজিটিভ গোয়িং ট্রানজিশন। আর কেউ যদি হাই থেকে লো এর ট্রানজিশনের সময় সক্রিয় হয়, তাকে বলে এনজিটি, নেগেটিভ গোয়িং ট্রানজিশন। এটা চিত্রের ভিতরে পার্থক্য কি? সরলরেখাকে মাথায় তীর চিহ্ন, সরলরেখাকে গোল চিহ্ন দিয়ে তার মানে তীর চিহ্ন। গোল চিহ্ন মানে নেগেটিভ বোঝায়। আশা করি বুঝতে পেরেছ। কোনো কোনো ফ্লিপ ফ্লপে পিজিটিতে সক্রিয়, কোনো কোনো ফ্লিপ ফ্লপ এনজিটিতে সক্রিয়। এমন কোনো ফ্লিপ ফ্লপ নাই দুইটা সে সক্রিয় হবে, পিজিটিতেও হবে, এনজিটিতেও হবে, যে কোনো একটাই সে সক্রিয় হবে। এখন আমরা ক্লক ফ্লিপ ফ্লপ আর ল্যাসের ভিতরে কি পার্থক্য? একই জিনিস, কোনো পার্থক্য নাই। দেখো, পার্থক্য হলো এই, আউটপুট সেম থাকবে, শুধু ক্লক পাস গেলে আউটপুট পাওয়া যাবে, ক্লক পাস না গেলে কোনো আউটপুট পাওয়া যাবে না। খেয়াল করুন, এসও জিরো, আরও জিরো, ক্লক পাস দিলাম, আউটপুটের কোনো সেন্স হবে না। এস অন, আর জিরো, ফ্লিপ ফ্লপ সেট হবে। মনে রাখবা, এই ট্রুথ টেবলটা হলো তোমার নরলেস ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল, ন্যান্ডেটা এখানে ইউজ করা হয় না। এস অন, আর জিরো, ক্লক পাস দিলাম, ফ্লিপ ফ্লপ সেট হলো। এস জিরো, আর অন দিলাম, ক্লক পাস দিলাম, ফ্লিপ ফ্লপ রিসেট হলো। এস অন, আর অন, ফ্লিপ ফ্লপ ফরবিডেন কন্ডিশনে চলে গেলো। এই ধরনের ইনপুট আমরা কখনো দিব না। একটা জিনিস খেয়াল রাখো, ক্লক পাস দিয়া না দেওয়ার ভিতরে আউটপুটে তো আমরা কোনো পরিবর্তন দেখলাম না। যদি ক্লক পাস না দাও, তাহলে কোনো আউটপুটের কোনো পরিবর্তন হবে না। প্রথমটা যেমন পরিবর্তন আনে, বাকি তিনটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? ক্লক পাস দিলেই কেবল সে আউটপুট প্রদর্শন করবে। এটা হলো ক্লক ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য। এখন আমরা একটা জিনিস দেখতে পারি, তাই না? দেখো, পিজিটির একটা উদাহরণ দেখি। দেখো তো, পিজিটির সময় পজিটিভ গোয়িং ট্রানজিশন, ভোল্টেজ লো থেকে হাই হচ্ছে। এই যে আরও জিরো, এসও জিরো, আউটপুট জিরো, এসও জিরো, আরও জিরো। সুতরাং নর লেস যদি হয়, নো সেন্স। অ্যাক্টিভ হাই, নো সেন্স। এই যে কোনো পরিবর্তন হলো না। এই পিজিটির সময় দেখো, এস অন, তাহলে আউটপুট কিভাবে অন হবে? এই যে আউটপুট অন। এই পিজিটির সময় দেখো, এস জিরো, এই যে আউটপুট জিরো, রিসেট হয়ে যাবে। এই পিজিটির সময় দেখো, এস আবার অন, এই যে আউটপুট অন হবে। এই পিজিটির সময় দেখো, আউটপুট অন, এই যে আউটপুট অন থাকবে। এখানে এটার সময় কিন্তু ফলাফলের কোনো পরিবর্তন কখনোই হয় না। এরা কোনো ফলাফলের পরিবর্তন ঘটাইতে পারবে না। ফলাফলের পরিবর্তন ঘটাবে পিজিটি। এটাও ঠিক একইভাবে এনজিটির সময় ফলাফলের পরিবর্তন ঘটাবে। এখন আমরা দেখবো আইসি লজিক ফ্যামিলি। আইসি লজিক ফ্যামিলি, ট্রাস্টেড লজিকটা পরের দিন আলোচনা করব। দেখো, অধিকাংশ ডিজিটাল সিস্টেম বিভিন্ন লজিক সার্কিটের সমন্বয়ে তৈরি। বিভিন্ন, তুমি কম্পিউটার বলো, মোবাইল বলো, সবই লজিক সার্কিটের সমন্বয়ে তৈরি। এই লজিক সার্কিটগুলো আবার আইসি মডিউলের মধ্যে থাকে। আইসি মডিউলের মধ্যে থাকে। এই কারণে লজিক সার্কিট কিভাবে তৈরি করা হইল, তার ভিত্তিতে লজিক সার্কিটের নামকরণ করা হয়।
যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, এই যে একটা লজিক সার্কিট, এটা কি গেট, নর গেট। এটা কি কি ইউজ করছি আমরা? ট্রানজিস্টর ইউজ করছি 2টে আর রেজিস্টর ইউজ করছি 3টা। এখন এইটা যে আইসির ভিতর থাকবে সেই আইসির নাম হবে আরটিএল লজিক ফ্যামিলি, রেজিস্টর ট্রানজিস্টর লজিক ফ্যামিলি। বোঝা গেল কিনা? প্রত্যেকটা আইসির ভিতরে লজিক গেট থাকে। এখন সে লজিক গেট আমরা কিভাবে তৈরি করছি, কি কম্পোনেন্ট ব্যবহার করে তৈরি করছি, তার উপর ভিত্তি করে আইসি বা লজিক ফ্যামিলির নামকরণ করা হয়। আমাদের এই নর গেটটা তৈরি করছি 2টা ট্রানজিস্টর 3টা রেজিস্টর দিয়ে। এখন এই আইসি লজিক ফ্যামিলির নাম হবে আরটিএল লজিক ফ্যামিলি, রেজিস্টার ট্রানজিস্টর লজিক ফ্যামিলি। কাজ তো অর গেটের কাজই সে করবে। এইটাই হলো সর্বপ্রথম আবিষ্কৃত লজিক ফ্যামিলি। এটা 1960-এর দশকের প্রথম দিয়ে আবিষ্কার হয়। এটির এখন আর প্রচলন নাই, এর চেয়ে অনেক উন্নত লজিক ফ্যামিলি তৈরি হয়েছে। এখন দেখো আর একটা লজিক ফ্যামিলি, এই যে আর একটা লজিক সার্কিট, এটা কি সার্কিট? ন্যান্ড সার্কিট। এটি কি কি দিয়ে তৈরি করা হয়েছে? ডায়োড ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এটার নাম রাখা হয়েছে কি? ডায়োড ট্রানজিস্টর লজিক ফ্যামিলি। এটা হলো দ্বিতীয় আইসি লজিক ফ্যামিলি। এটা 1960-এর দশকের শেষের দিকে আবিষ্কৃত হয়। এটির এখন আর কোনো প্রচলন নাই। এই যে আর একটা লজিক ফ্যামিলি, এটা তৈরি করেছে কি দিয়ে? 2টা ট্রানজিস্টর আর 2টা রেজিস্টর দিয়ে। এটা ন্যান্ড গেট, ন্যান্ড সার্কিট। খেয়াল করো, এরকম ন্যান্ড গেট তো আগেরটা ছিল, কিন্তু এটার নাম ছিল ডিটিএল। আর এটার নাম কি? ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক। কারণ কি? এটা ট্রানজিস্টর 2টা ইউজ করা হয়েছে। তাহলে ট্রানজিস্টর ইউজ করে আমরা এই লজিক ফ্যামিলি তৈরি করেছি। এই কারণে এটার নাম হলো টিটিএল লজিক ফ্যামিলি, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক ফ্যামিলি, T2L লজিক ফ্যামিলি। এটা 1970 দশকের প্রথম দিকে উদ্ভাবিত হয়। শর্ট কি টিটিএল আর টিটিএল প্রায় একই, এটার স্পিড এটা একটু বেশি। এটা হলো ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক। দেখো এটা শুধু আমরা কি ইউজ করেছি? 4টে ট্রানজিস্টর। এটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর লজিক ফ্যামিলির সর্বশেষ উদ্ভাবন। এরপরে আছে সর্বশেষ আছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর লজিক ফ্যামিলি। এটাও ইউজ করা হয়েছে ট্রানজিস্টর, ফের ট্রানজিস্টর ইউজ করে তৈরি করা হয়েছে। এটা একটা নন লজিক সার্কিট। এটার নাম হলো তোমার কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটি পাওয়ার ডিসিপেশন সবচেয়ে কম, এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় মেসেঞ্জারে যোগাযোগ করবো, পরের লেকচারে ওইটা আবার বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।